আমি একটা ছোট্ট গ্রামে মানুষ হয়েছি, যেখানে শিক্ষা না পৌঁছানোর কারণে লোকজনের মধ্যে পুরনো দিনের চিন্তা ভাবনা ছিল। পুরনো পরম্পরার নামে এখানকার লোক এখনও অসভ্যতার সাক্ষী দিত। আমিও এরকমই একটা পুরনো পরম্পরার বলি হয়েছিলাম। তখন আমি শুধুমাত্র 11 বছরের ছিলাম, যখন আমার বাবা আমাকে একটা লাল রঙের শাড়ি এনে দিলেন আর বললেন, রাধিকা, এটা পরে নে। আমি আমার পুতুল নিয়ে খেলছিলাম। আজকে আমি আমার পুতুলের বিয়ে পাতিয়েছিলাম আর সমস্ত বান্ধবীকেও ডেকেছিলাম। আমি বাবাকে বললাম, এটা তুমি আমার জন্য এনেছো তো, যাতে আমি আমার পুতুলের বিয়েতে পরতে পারি। আমি সেই লাল সুন্দর কাপড়টা নিয়ে সামনের লাগানো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। বাবা বলতে লাগলেন, তুই এত বড় হয়ে গেছিস, এখন তোর বয়স আছে পুতুলের সাথে খেলার। বাবা আমাকে রেগে বকে দিলেন আর বললেন, এখনই এই ড্রেসটা পরে রেডি হয়ে নে, রাতের বেলা অনেক অতিথি আসবে। এটা বলেই তিনি আমার সমস্ত পুতুল নিয়ে বাইরে চলে গেলেন। সেই সময় আমি নিজের সেই লাল কাপড় দেখতেই ব্যস্ত ছিলাম। কাপড়টা খুব সুন্দর ছিল। ভাবছিলাম, না জানি আজকে বাবার কি হয়েছে। তিনি তো আগে কখনো কোনো অনুষ্ঠানেও এত সুন্দর ড্রেস আমাকে এনে দেননি। আমার 4 বছর বয়সেই আমার মা মারা যান। আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম। আমার মা সবসময় অসুস্থ থাকতো, এর বেশি আমার মনে নেই। শুধু কিছু কিছু স্মৃতি মাথার মধ্যে আসতো যে আমার মা হয়তো আমাকে খুব ভালোবাসতেন। মায়ের মৃত্যুর পরে তো আমি প্রতিবেশীদের দয়ায় বড় হচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমি সেই ড্রেসটা পরে নিলাম। বাবা তার সাথে লাল রঙের চুড়িও এনেছিলেন। আমি সেই লাল রঙের শাড়ি পরে তারপরে চুড়িও পরলাম। সেই সমস্ত কিছু পরে আমাকে খুব সুন্দর লাগছিল। এরপরে প্রতিবেশী মাসি বাড়িতে এসে আমাকে সেই ড্রেসে খুশি দেখে বলতে লাগলো, রাধিকার বাচ্চা, তুই কি পাগল হয়ে গেছিস? এত খুশি কেন হচ্ছিস? আমি বললাম, মাসি, দেখো তো বাবা আমার জন্য কত সুন্দর ড্রেস নিয়ে এসেছে। তিনি বললেন, হ্যাঁ, কেননা আজকে তোর বিয়ে হচ্ছে। এটা শুনে আমি হাসতে হাসতে বললাম, সত্যিই আজকে আমার বিয়ে? সেই রকম যেরকম আমি আমার পুতুলের বিয়ে দিই? মাসি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, সেরকমই। এরপরে মাসি আমাকে সেই আয়নার সামনে বসিয়ে আমার মুখে মেকআপ করে দিলেন। এখন তো আমি আরও সুন্দরী লাগছিলাম। আমি 11 বছর বয়সী, বড় বড় ব্রাউন চুল আর ব্রাউন কালারের কাচের মতো চোখ। না সেজেও আমাকে দেখলে লোকজন অবাক হয়ে যেত। কিন্তু আজকে তো আমাকে বিশেষ কারণে সাজানো হয়েছিল, কেননা আজকে আমার বিয়ে। একদম সেই রকম যেরকমভাবে আমি আমার পুতুলের বিয়ে দিতাম। যে বয়সে আমি ছিলাম, আমি শুধু বিয়ে শব্দটাই জানতাম। মেয়েদের যখন বিয়ে হয় তখন তারা নববধূ সেজে থাকে, আর তাদের প্রতিবেশী আত্মীয় স্বজনরা তাদের টাকা পয়সা দেয়, ভালো ভালো খাবার খেতে পাওয়া যায়, আর তারপরে সে বিদায় হয়ে নিজের বরের সাথে চলে যায়। ব্যাস, এর চেয়ে বেশি আমি আর কিছু জানতাম না। 11 বছরের বাচ্চা আর কী বা জানতে পারে। সন্ধ্যার পরে আমার বরযাত্রীও এসে গেল, কিন্তু মাত্র কয়েকজন বরযাত্রী এসেছিল। আমি আমার পাশের বাড়ির মাসিকে বললাম, মাসি, আমার বর এসেছে। মাসি বলতে লাগলো, চুপচাপ বসে থাক, কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ এসে পড়বে, আর যেরকম যেরকম সে বলবে সেরকম সেরকম করবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যেমন যেমন ব্রাহ্মণ বলবে আমি সেরকম সেরকম করব। কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ এসে গেল। সে যেরকম যেরকম বলতে লাগলো আমি সেরকম সেরকম করতে থাকলাম। যখন আমি আমার বরের গলায় বরমালা পরাতে গেলাম, তখন আমার হাত তার গলা অবধি পৌঁছাচ্ছিল না। তখন আমার বাবা আমাকে কোলে উঠিয়ে তার গলায় বরমালা পরিয়েছিল। ব্রাহ্মণও অবাক হয়ে এইসব দেখছিলেন। তারপরে বলতে লাগলেন, আপনি এটা খুব খারাপ কাজ করছেন। এত ছোট বাচ্চা মেয়ের বিয়ে দিচ্ছেন। কমসে কম যতক্ষণ এর বয়স 18 বছর না হয়ে যায় ততক্ষণ এর বিয়ে দেওয়া উচিত না। বাবা বলতে লাগলেন, আমি খুব অসুস্থ থাকতে শুরু করেছি। আমার জীবনের কোনো ভরসা নেই, আর এর মাও জীবিত নেই। যদি কাল আমি মরে যাই তাহলে এর কি হবে? এই কারণে আমি চাই যে এর নিজের একটা সংসার হোক, তাহলে আমি শান্তিতে মরতে পারবো। এরপরে বাবা কিছুটা রাগ দেখিয়ে বললেন, আপনি আপনার কাজ করুন। ব্রাহ্মণ বলতে লাগলো, ঠিক আছে। এরপরে তিনি আমার বিয়ে সম্পূর্ণ করিয়ে চলে গেলেন। কিছু সময় পরেই আমার প্রতিবেশী মাসি আমাকে প্লেটে খাবার ভরে এনে দিল। আমি পেট ভরে খাবার খেলাম। যখন আমি বাইরে বেরোলাম তখন সেখানে অনেক লোক ভিড় করেছিল। আশেপাশের অনেক মহিলাও সেখানে এসে দাঁড়িয়েছিল। তারা সবাই অবাক হয়ে আমাকে দেখছিলেন। আমার পাশের বাড়ির মাসি আমাকে নিয়ে একটা লোকের পাশে বসিয়ে দিল। এটা সেই লোক যার গলায় আমি বাবার কোলে চড়ে বরমালা পরিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমার বর অন্য কেউ হবে। এত বড় লোকের সাথে কিভাবে আমার বিয়ে হতে পারে? আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমার বাবা যেমন আমাকে কোলে নিয়ে বরমালা পরিয়েছে, তেমনি আমার হবু বরের বাবাও ওকে কোলে উঠাতে যাচ্ছিল। তখনই আমি ভুল করে ওর বাবার গলায় মালা পরিয়ে দিয়েছিলাম। আমার হবু বর আমার মতোই ছোট হবে, সেও বিয়ের নিয়মকানুন পালন করতে জানবে না। আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু আমি কোথাও আমার হবু বরকে দেখতে পেলাম না।
আমি নিজের কাছে বসা সেই লোকটাকে বললাম, আঙ্কেল, আজকে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি আমার বরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার বর কোথায়, যার সাথে আমার বিয়ে হয়েছে? আমার এই কথা শুনে সে খুব রেগে জবাব দিল, চুপ করে বসে থাকো, আঙ্কেল হবে তোর বাবা। ওর রাগে গলার কথা শুনে আমি খুব বেশি ভয় পেয়ে চুপচাপ বসে রইলাম। কিছু সময় পরেই আমি তার সাথে আমার বাবার বাড়ির সীমানা ছেড়ে বেরিয়ে এলাম। বাইরে একটা অটো দাঁড়িয়েছিল, যার পিছনের সিটে সে আমাকে বসালো আর আমার পাশে নিজেই বসে পড়ল। এখন আমার হৃদয় জোরে জোরে ধুকধুক করতে লাগলো, যদিও আমি জানতাম যে আমি কালকেই বাবার বাড়ি ফিরে আসব। কারণ আমি যখন পুতুলের বিয়ে দিতাম, তখন পরের দিন আমার বান্ধবী আমার পুতুল আমাকে ফিরিয়ে দিয়ে যেত আর বলতো পরের সপ্তাহে আবার বিয়ে হবে। আমি খুশি খুশি নিজের পুতুলকে আমার কাছে রেখে দিতাম। সেই লোকটা আমার পাশে বসেই আমার হাত ধরে নিল। ওর ধরাতে না জানি কী ছিল, আমি ভয় পেয়ে গেলাম। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, তার চোখে আমার জন্য না জানি কী ছিল যে আমার শরীর কাঁপতে লাগলো। খুবই অদ্ভুত রকমের হাসি তার মুখের উপরে ছড়িয়েছিল। আমার এখন এই লোকটার থেকে ভয় করতে লাগলো। আমি একদম ছোট ছিলাম, কিন্তু সে আমার দিকে এমন চোখে দেখছিল যেটা আমি আমার শরীরে এপার ওপার পার হওয়ার অনুভব করতে পারছিলাম। আমি তার হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইলাম তো সে আরও জোরে চেপে ধরল, এতটা জোরে যে আমি চিৎকার করতে লাগলাম। আমি বললাম, আমার হাত ছাড়ো, আমার ব্যথা করছে। সে বলতে লাগলো, চুপ করে বসে থাক, আমার মন যা চাইবে আমি তাই করব। সে খুবই রাগী ছিল। আমি তার ভয়ে চুপচাপ বসে রইলাম। কিছু সময় পরে সেই রিক্সা একটা বাড়ির সামনে থামলো। সে রিক্সার ড্রাইভারকে পয়সা দিয়ে নিজে বাইরে বেরিয়ে আমাকেও বাইরে বেরিয়ে আসার জন্য বলল। এরপরে সে একটা বাড়ির দরজায় টোকা দিল। দরজা খুলে একটা যুবতী মহিলা হাঁ করে দাঁড়িয়ে রইল। তার বয়স 28-30 বছর হবে। সে আমার আর ওই লোকটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। ওই লোকটা বলতে লাগলো, পিছনে সর, তুই কি আমার রাস্তা আটকাতে চাইছিস? এ কথা শুনেই সেই মহিলাটি পিছনে সরে গেল। তার মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেছিল। যখন আমরা ভেতরে প্রবেশ করলাম, তখন সে বলতে লাগলো, কংস, তোমার লজ্জা করে না? তুমি এত ছোট বাচ্চাকে বিয়ে করে নিয়ে এসেছো। ওই লোকটা বলতে লাগলো, এরপরে আর একটা শব্দ বললেও তোর মুখ ভেঙে দেব, তোর চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেব। তুই আমাকে আর আমার নতুন বউকে একদমই থামানোর চেষ্টা করবি না। তখনই সামনের ঘর থেকে আর একজন মহিলা বেরিয়ে এলেন। তিনি সাদা শাড়ি পরেছিলেন, তার মাথার চুলও সাদা হয়ে গেছে। সে আমাকে আর ওই লোকটাকে দেখে ওই লোকটার উপরে চিল্লাতে লাগলেন, বলতে লাগলেন, আরে পাগল ছেলে, এটা কি করে ফেলেছিস তুই? এত ছোট বাচ্চা মেয়েকে বিয়ে করে এনেছিস, তোর লজ্জা করেনি? ওই লোকটা বলতে লাগলো, চুপ করো মা, আমি কোনো পাপ করিনি, বিয়ে করেছি, কেননা আমার বংশধর চাই। আর এই অপয়া মহিলা তো আমাকে নির্বংশ করে রাখতে চাইছে। গত 10 বছর থেকে একে দেখছি, কিন্তু এখন অবধি আমাকে একটা বাচ্চাও দিতে পারেনি। আমিও নিজের বৃদ্ধ বয়সের অবলম্বন চাই। সেই মহিলা বলতে লাগলেন, হারামজাদা, বৃদ্ধ বয়সের অবলম্বনের জন্য তুই এই কম বয়সী বাচ্চাই পেয়েছিলি? নিজেকে দেখ আর এই বাচ্চা মেয়েটাকে দেখ। সে বলতে লাগলো, মা, তুমি আমার মাথা খারাপ করো না, বুঝেছ? পিছনে সরো। বলেই সে নিজের হাত দিয়ে নিজের মাকে পিছনে ঠেলে দিল। সেই বেচারি পড়তে পড়তে বেঁচে গেল, কারণ তাকে পড়তে দেখে সেই কম বয়সী মহিলাটি তাড়াতাড়ি করে সেই বয়স্ক মহিলাকে ধরে নিল। এরপরে দুজনেই কান্না করতে লাগলো। আর সেই লোকটা আমার হাত ধরে আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে এসব কি হচ্ছে। ঘরের দরজা সে ভিতর থেকে বন্ধ করে দিল। আমি তো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম। সে বলতে লাগলো, বিছানার উপরে গিয়ে বসে পড়। একে তো ওই দুজন আমার সমস্ত মুড খারাপ করে দিয়েছে, তুই আর আমার মাথা খারাপ করিস না। আমি বিছানার উপরে গিয়ে বসে পড়লাম, কিন্তু আমার একটা অদ্ভুত ভয় করছিল। একটা অজানা আতঙ্ক আমাকে ঘিরে ধরেছিল। ওই লোকটা আমার কাছে এসে বলতে লাগলো, দেখ, ওই দুই মহিলা আমার মাথা একে গরম করে দিয়েছে। এখন তুই আমাকে বেশি ঢং দেখাস না। আমি যাই করি না কেন, আমার হাত থামানোর কিংবা চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করবি না, না হলে খুব পস্তাবি। ওই দুই মহিলার রাগ তোর উপরে ঝাড়বো, বুঝেছিস? আমি বুঝতে তো কিছুই পারিনি, কিন্তু ভয় অবশ্যই পেয়েছিলাম। এই কারণে আমি মাথা নাড়িয়ে দিলাম। কিন্তু আমার হুঁশ তো সেই সময় উড়ে গেল, যখন সে আমার পাশে বসে নিজের হাত আমার মুখের উপরে বোলাতে বোলাতে বলতে লাগলো, এতটুকু বয়সেই কি সুন্দর চেহারা পেয়েছিস তুই। তোকে দেখেই আমার সমস্ত শরীরে আগুন লেগে গেছিল যে এই মেয়ে এত সুন্দর চেহারা কোথা থেকে পেল। সেই লোকটা খুব শক্ত করে আমাকে ধরেছিল। আমার মুখের উপরে সে নিজের হাত আগুপিছু করতে শুরু করেছে। আমি পুরোদমে কেঁপে উঠলাম। সে বলতে লাগলো, আমার মন চাইছে আমার সমস্ত তৃষ্ণা তোকে দিয়ে নিবারণ করি। এরপরে সে আমার গালের উপরে চিমটি কাটল। তখন আমি তার হাত তাড়াতাড়ি করে পেছনে করতে চাইলাম। তার চোখে অদ্ভুত একটা নেশা চড়েছিল। সে আমার শাড়ির আঁচল সাইডে রেখে দিয়ে
আমার চুলের খোপা খুলতে লাগলো। আমার হৃদয় তো যেন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আমি ভয়ের চোটে কাঁপছিলাম। সে এখনও আমার মুখের দিকে অবাক চোখে তাকিয়ে বলতে লাগলো, উফ, কত সুন্দর তুই! তুই তো আমাকে এখনই পাগল করতে শুরু করে দিয়েছিস। এটা বলেই যে ব্যবহার সে আমার সাথে শুরু করেছিল, আমি তো হতবাক হয়ে থেকে গেছিলাম। এরপরে আমি বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগলাম। রাগী চোখে সে বলতে লাগলো, চুপ কর, না হলে তোর গলা টিপে ধরবো। সে নিজের হাত আমার গলার উপরে রেখে সামান্য একটু চেপেছিল। তখনই ঘরের দরজা কেউ জোরে জোরে ধাক্কাতে লাগলো। সে আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এই দুই মহিলা তো আমাকে শান্তিতে থাকতে দেবে না, এখনই আমি এদেরকে সোজা করে আসছি। যখন সে দরজা খুলল, সামনে সেই বয়স্ক মহিলা দাঁড়িয়ে। মহিলা খুব রেগে দাঁড়িয়েছিলেন। তিনি একটা থাপ্পড় কংসের মুখের উপরে মেরে দিলেন আর বলতে লাগলেন, তুই কি জানোয়ার হয়ে গেছিস? যদি আমি আগে জানতাম তুই বড় হয়ে এই সব করবি, তাহলে জন্মের সময়ই তোর গলা চেপে দিতাম। চল হট কামিনা কোথাকার! এটা বলেই তিনি ধাক্কা দিয়ে কংসকে পিছনে সরিয়ে দিলেন। আমি কান্না করে যাচ্ছিলাম, আমি পুরো দমে কাঁপছিলাম। তিনি আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে ঘর থেকে বাইরে নিয়ে যেতে লাগলেন। কংস সামনে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, এ আমার স্ত্রী, আমি একে বিয়ে করেছি, ছাড়ো একে। পুরো 5 লাখ টাকা দিয়েছি এর বাপকে। সেই মহিলা বললেন, যদি তুই না চাস যে আমি তোর মুখ ভেঙে দেই, তাহলে আমার রাস্তা থেকে সরে যা। এখনও এর বয়স হয়নি যে তোকে সামলাতে পারবে। যদি তোর স্ত্রী হয় তাহলে তোর স্ত্রীই থাকবে, কিন্তু এর বয়স যতদিন না 18 বছর হচ্ছে, আমি তোকে এর সাথে এত বড় অন্যায় করতে দেব না। মহিলাটি খুব রেগেছিলেন। তিনি আমাকে বাইরে নিয়ে গেলেন। সামনেই সেই দ্বিতীয় মহিলাটি দাঁড়িয়েছিল, সেও কান্না করে যাচ্ছিল। আমি সেই বয়স্ক মহিলার সাথে তার ঘরে গেলাম। সে দরজা বন্ধ করে ছিটকানি লাগিয়ে দিল। জানোয়ারটা এত বড় অপরাধ করে ফেলেছে যে আমি তো তোর সামনে লজ্জায় মুখ দেখাতে পারছি না, কিন্তু তোর বাবার এতটুকু লজ্জা হয়নি তোর উপরে এত বড় অত্যাচার করতে? আমি হেঁচকি তুলে তুলে কান্না করে যাচ্ছিলাম। আমি কি জানতাম বিয়ে কি, আর এইসবই বা কি যেটা কংস কিছুক্ষণ আগেই আমার সাথে করার চেষ্টা করছিল। এখন তো আমার কংস নামেই ভয় করতে লেগেছিল। আমি বললাম, বুড়িমা, আমার খুব ভয় করছে। ওই আঙ্কেল আবার আমাকে নিজের ঘরে নিয়ে যাবে না তো? তিনি বলতে লাগলেন, না, যতদিন আমি জীবিত আছি তোর সাথে কোনো অত্যাচার হতে দেব না। তিনি আমার গলা জড়িয়ে ধরে আমাকে বলতে লাগলেন, দেখো তো কেমন বাজেভাবে কাঁপছে, পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তোর চিন্তা করার কোনো দরকার নেই। যতক্ষণ আমি জীবিত আছি নিশ্চিন্ত হয়ে থাক, তোকে কেউ হাতও লাগাতে পারবে না। এখন ঘুমিয়ে পড়। মায়ের অনুভূতি কি হয় আমি সেই মহিলার গলা জড়িয়ে প্রথম অনুভব করেছিলাম। কাঁদতে কাঁদতে না জানি কখন আমার চোখ বন্ধ হয়ে গেছিল। সকালবেলা আমার চোখ চিৎকার চেঁচামেচিতে খুলল। আমি তাড়াতাড়ি উঠে বিছানার উপরে বসে পড়লাম। ঘরের বাইরে থেকে শুধু লড়াই ঝগড়া করার আওয়াজ আসছিল। সেই বৃদ্ধ মহিলা ওই লোকটার উপরে চিৎকার করছিল। আমি তো ভয়ে বিছানার কোণে চুপচাপ জড়সড় হয়ে বসে রইলাম। কিছু সময় পরেই সেই বৃদ্ধ মহিলা ভেতরে এলেন আর আমাকে ভীত অবস্থায় দেখে বলতে লাগলেন, চিন্তা করিস না, আমি ওকে বুঝিয়ে দিয়েছি। এখন ও তোর কাছে ভুল করেও আসবে না। এখন সময় এভাবেই কাটতে লাগলো। জানি না শাশুড়ি মা কংসকে কি বুঝিয়েছিল যে সে এখন আমার কাছে আসতো না, কিন্তু হ্যাঁ, তার চোখের নজর দেখে এখনও আমি ভয় পেতাম। যখনই সে বাড়িতে আসতো, আমি সেখান থেকে তাড়াতাড়ি করে মায়ের ঘরে এসে বসে পড়তাম আর ভিতর থেকে দরজায় ছিটকানি লাগিয়ে দিতাম। কংসের মাও খুব ভালো এবং তার স্ত্রী স্বপ্না দিদিও খুবই ভালো। সেও আমার খুব খেয়াল রাখতো। একদিন স্বপ্না দিদি আমাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো? আমি বললাম, আমি তো কখনো স্কুলের মুখও দেখিনি। বাবা কখনো পড়াশোনার জন্য স্কুলে অ্যাডমিশনই করায়নি। দিদি বলতে লাগলো, আমি ক্লাস 10 অবধি পড়েছি। এরপরে স্বপ্না দিদি আমাকে পড়ানো শুরু করে দেন। তিনি আমাকে এত সুন্দর করে পড়িয়েছিলেন যে 6 মাসেই আমি ইংলিশ আর হিন্দি পড়তে ও লিখতে পারতাম। আমি ছোট ছোট শব্দ এখন নিজেই করতে পারি। এরপরে দিদি আমাকে পাশের একটা স্কুলে ভর্তি করিয়ে দেন। আমি আমার ক্লাসের সবচেয়ে বড় ছিলাম। 12 বছর বয়সে আমি 2তে পড়তাম। এখন সারাদিন আমি নিজের শাশুড়ি আর সতীনের সাথে খুশি খুশি থাকতে লাগলাম। রাতে যখনই কংসের আসার সময় হতো, আমি ভয়ের চোটে শাশুড়ির ঘরে লুকিয়ে বসে থাকতাম। এখন আমি 14 বছরের হয়ে গেছি। এই সময় আমার বন্ধুত্ব নিজের স্কুলের একটা ছেলের সাথে হয়। ওর নাম গৌতম। গৌতম পড়াশোনাতে আমাকে খুব সাহায্য করত। ও বয়সে বড় ছিল, ক্লাস 10-এ পড়তো আর আমি 4-এ পড়তাম। গৌতম বলছিল, আমি তোমাদের পাড়াতেই থাকি, তুমি কংসের দ্বিতীয় স্ত্রী না? আমি মাথা নিচু করে হ্যাঁতে মাথা নাড়িয়ে দিয়েছিলাম। ও খুব ভালো ছেলে, আমার খুব ধ্যান রাখতো। স্কুলে যদি কোনো বাচ্চা আমাকে এটা বলে রাগাতো যে তুমি এত বড় হয়ে শুধুমাত্র ক্লাস 4-এ পড়ো, তখন গৌতম আমার ঢাল হয়ে দাঁড়াতো। কেননা আমি ভীতু টাইপের মেয়ে ছিলাম, তাই খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যেতাম।
একবার আমি স্কুল থেকে বাড়িতে ফিরে দেখলাম আমার সতীন স্বপ্না দিদি খুব কান্না করছে, আর আমার শাশুড়ি তাকে চুপ করাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, দিদির কি হয়েছে? তখন শাশুড়ি বললেন, এর বাবা মারা গেছে। এটা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। আমি আমার চোখের জল মুছলাম। আমার শাশুড়ি বললেন, আমি একে নিয়ে এর বাবার বাড়ি যাচ্ছি, একে কয়েকদিন সেখানেই রেখে আসব। সেখানে যেতে আসতে আমার কয়েক ঘন্টা লেগে যাবে। তুমি চিন্তা করো না, কংস আমার সাথেই যাচ্ছে, আর খাবারও রান্না করা আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমি বললাম, ঠিক আছে। আমার শাশুড়ি আর স্বপ্না দিদি বাড়ি থেকে চলে গেলে আমি দরজা বন্ধ করে খাবার খেলাম আর ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পরেই ঘরের দরজা বাজেভাবে ঠকঠক করতে লাগলো। আমার মনে হলো হয়তো আমার শাশুড়ি ফিরে এসেছে, তাই আমি কোনো কিছু জিজ্ঞেস না করেই দরজা খুলে দিলাম। কিন্তু সামনে কংসকে দেখে তো আমি শ্বাস নিতেই ভুলে গেলাম। আমি তাড়াতাড়ি করে পিছনে সরে গেলাম। সে ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে ছিটকানি লাগিয়ে দিল। আমি তাড়াতাড়ি করে শাশুড়ির ঘরের দিকে যাচ্ছিলাম, যাতে ভিতরে গিয়ে ছিটকানি লাগিয়ে দরজা বন্ধ করে নিতে পারি। কিন্তু হঠাৎ করেই সে আমার হাত ধরে নিল আর বলতে লাগলো, দেখি আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচায়। ভালোই হয়েছে, আজকে ওই অপয়া মহিলার বাবা মরে গেছে, আর আমার মাও তোর পিছন ছেড়ে দিয়েছে। আমি বললাম, আমাকে ছেড়ে দাও, তোমাকে দেখে আমার ভয় লাগে। সে বলতে লাগলো, নিজের ফালতু কথা বন্ধ কর। সে আমাকে নিজের ঘরে টানতে টানতে নিয়ে গেল আর দরজায় ছিটকানি লাগিয়ে দিল। এরপরে আমাকে বিছানার উপরে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আর বলতে লাগলো, তুই আমার বউ, বুঝেছিস? আমার মা বুড়ো হয়ে পাগল হয়ে গেছে, তাই তোকে আমার থেকে দূরে রেখে পাপ করছে, কিন্তু আজকে দেখি তোকে আমার থেকে কে বাঁচায়। এটা বলেই সে সবার প্রথমে আমার মুখে কাপড় বেঁধে দিল আর বলতে লাগলো, খুব চিৎকার চেঁচামেচি করতে পারিস তুই, তাই না? এখন তোর আর আওয়াজ বের হবে না। তারপরে সে আমার উপরে চড়ে গেল। এরপরে সে আমার উপরে সমস্ত সীমা পার করে দিল। আমি কষ্টে ছটফট করছিলাম, কিন্তু ওই জানোয়ারের ভিতরে হৃদয় বলে কোনো জিনিসই ছিল না যে আমার কষ্ট বুঝতো। আমি তার তুলনায় একদম দুর্বল, কমজোরি মেয়ে, তাই তার পশুত্বের শিকার হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার উপর মৃত্যু এসেও পার হয়ে গেছে। আমার চোখের জল বেয়ে বালিশ ভিজিয়ে দিচ্ছিল। ও নিজের পশুত্ব পূরণ করে আমার মুখের কাপড় খুলে দিয়েছিল, আর তখনই আমার গলা দিয়ে আওয়াজ বের হতে পেরেছিল। বিছানার উপরে বিছানো চাদর লাল হয়ে গেছিল, আর এটা দেখে সেই অসভ্য লোকটা খুব খুশি হয়েছিল। তারপরে সে স্নান করার জন্য বাথরুমে চলে গেল। ধীরে ধীরে আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল। সে বাথরুম থেকে স্নান করে বাইরে এসে আমাকে দেখতে আসলো আমি ঠিক আছি কিনা, কিন্তু আমি ঘৃণায় নিজের মুখ ফিরিয়ে নিলাম। আমার ওই লোকটার থেকে ঘৃণা অনুভব হচ্ছিল। কিছু সময় পরেই আমি বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। কিছুক্ষণ পরেই দৌড়াতে দৌড়াতে আমার শাশুড়ি আমার ঘরে এসে বিছানা আর আমাকে দেখে তার মুখ সাদা হয়ে গেল। তিনি নিজের বুকের উপরে হাত চাপড়ালেন আর একটা আর্তনাদ তার মুখ থেকে বেরিয়ে এলো। এরপরে তিনি আমার কাছে এসে কাঁদতে লাগলেন আর আমাকে নিজের বুকে জড়িয়ে কংসকে গালমন্দ করতে লাগলেন আর বলতে লাগলেন, আমি বুঝতেই পারিনি যে এই কামিনা পিছন থেকে এখানে চলে আসবে, না হলে আমি তোকেও নিজের সাথে নিয়ে যেতাম। তিনি আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন যে আমি তোকে ওর অত্যাচার থেকে বাঁচাতে পারিনি। এরপর থেকে আমার শাশুড়ি আমার খুব খেয়াল রাখত। কিছুদিন তো আমি স্কুলেও যেতে পারতাম না, বিছানাতেই সারাক্ষণ পড়ে থাকতাম। আমার সতীন স্বপ্না দিদি যখন ফিরে এলো, তখন সেও কংসকে উল্টাপাল্টা কথা শোনাতো যে তুমি মানুষ না, জানোয়ার। ওই লোকটা সত্যিই মেয়েদেরকে মানুষ মনে করতো না। কম বয়সী মেয়েদের দেখলেই তার লোভ জেগে উঠত। স্বপ্না দিদি আর আমার শাশুড়ি আমাকে দুধে হলদি দিয়ে খাওয়াতো। কিছুদিন পর আমার শরীর কিছুটা ভালো হলে আমি স্কুলে যেতে শুরু করলাম, কিন্তু এখন চুপচাপই থাকতাম। গৌতম আমাকে অনেক কথা বলতে থাকতো। সেই দিন ও আমার জন্য পুতুলও নিয়ে এসেছিল, যেটা আমাকে দিয়ে বলল, তুমি পুতুল খুব ভালোবাসো, তাই আমি তোমার জন্য কিনে এনেছি। বাবা আমাকে যে হাত খরচা দেয় সেটা জমা করে আমি তোমার জন্য সুন্দর দেখে এই পুতুলটা কিনে এনেছি। দেখো রাধিকা, এটা একদম তোমার মতো সুন্দর। আমি সেই পুতুলটা ওর থেকে নিলাম না, নিজের চোখের জল মুছতে লাগলাম। আমার চোখে জল দেখে গৌতম টেনশনে পড়ে আমার পাশে বসে গেল। আমার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে রাধিকা? আমি বললাম, আমার এখন এই পুতুলের দরকার নেই। ও বলতে লাগলো, কেন? আমি বললাম, আমি এখন বড় হয়ে গেছি না, এই কারণে। ও বলতে লাগলো, কিভাবে বড় হয়ে গেছো? তুমি তো সেরকমই আছো। আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম। ও আমাকে কোনো প্রশ্ন করতো তার আগেই আমার ঘাড়ে নখের আঁচড়ের চিহ্ন দেখে গৌতম চমকে পিছনে সরে গেল। আমার কান্নার কারণ হয়তো ও বুঝতে পেরে গেছে। ও তো এটা জানতই যে আমি কংসের স্ত্রী, এই কারণে ওর আমাকে জিজ্ঞেস করার দরকার পড়েনি। সেই পুতুলটাও ওর হাত থেকে মাটিতে পড়ে গেল। তারপরে ও আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে চুপ করাতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখেও জল, কিন্তু ও কিছুই বলছিল না।
1 মাস পরেই হঠাৎ আমার শরীর খারাপ হতে লাগলো। আমার শাশুড়ি যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তখন ডাক্তার যে কথাটা শোনালো সেটা শুনে আমার শাশুড়ি নিজের মাথা চাপড়াতে লাগলেন। কেননা আমি মাত্র 14 বছর বয়সেই প্রেগনেন্ট হয়ে গেছিলাম। আমি তেমন কিছু বুঝতাম না, কোনো খাবারই আমার হজম হতো না, যাই খেতাম বমি হয়ে যেত। আর বমি করার পরে আমার মনে হতো যে আমি মরে যাব। আমার শাশুড়ি আর স্বপ্না দিদি আমাকে সামলাতে লাগলেন। এদিকে কংস খুশিতে নাচতে লাগলো আর বলতে লাগলো আমার ছেলে হবে আর আমার বংশ রক্ষা করবে। সেও এখন আমার খুব খেয়াল রাখতো, আমাকে ফল এনে দিত, কখনো জুস এনে দিত। আর আমার শাশুড়িকে বলতো একে ভালো ভালো জিনিস খাওয়াবে, যাতে আমার ছেলে আমার মতো সুস্থ সবল হয়। আমাকে স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হলো, কিন্তু এই সময় গৌতম 1 ঘন্টার জন্য বাড়িতে এসে আমাকে পড়িয়ে যেত। গৌতম খুব ভালো ছেলে বলে আমার শাশুড়িরও এতে কোনো আপত্তি ছিল না। ও 1 ঘন্টা আমাকে পড়িয়ে যেত আর বলতো তোমাকে 1 বছরে 2 ক্লাস পাস করিয়ে দেব। স্কুলের হেডমাস্টারের সাথে আমার বাবার খুব ভালো পরিচয় আছে, কিন্তু তুমি পড়াশোনা মাঝখানে ছেড়ে দিও না। আমি বললাম তুমি আমার উপরে এত দয়া কেন করো? আমি কি করব পড়াশোনা করে? জীবন তো আমাকে কংসের সাথেই কাটাতে হবে, তারই বাচ্চার জন্ম দিতে হবে, কেননা তার সন্তান চাই। এরকম কথা হয়তো 14 বছরের মেয়েরা করে না, কিন্তু 14 বছরের বয়সেই আমি অনেক বড় হয়ে গেছিলাম। গৌতম বলতো পড়াশোনা তুমি নিজের জন্য করবে, এটা তোমার চিরজীবন কাজে লাগবে। যাই হোক, আমার পড়াশোনা করার শখ তো ছিলই, এই কারণে আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। 9 মাস পরে আমি বাচ্চা জন্ম দেওয়ার কষ্ট সহ্য করছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি এখনই মরে যাব। গ্রামের ছোট হাসপাতালের লেবার রুমে সবচেয়ে বেশি চিৎকারের আওয়াজ আমার হচ্ছিল। আমি একটা মেয়ের জন্ম দিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি জীবিত বেঁচে যাই। সবাই খুশি ছিল, কিন্তু কংসের মুখ ভার হয়েছিল। সে বলতে লাগলো মেয়ে দিয়ে আমি কি করব? আমি তো ছেলে চাইছিলাম। আমার শাশুড়ি বলতে লাগলেন ভগবান যা দিয়েছেন সেটা নিয়েই ভগবানকে ধন্যবাদ দে তুই, কমপক্ষে সন্তানের বাবা তো হয়েছিস তুই। কংস বলতে লাগলো মেয়ে চাই না আমার, ওকে তুমি আর না হয় স্বপ্নাকে বলো ওর দেখাশোনা করতে। আমি নিজেও তো এতটা যোগ্য ছিলাম না যে সেই বাচ্চাটাকে সামলাতে পারতাম। স্বপ্না দিদি সেই বাচ্চার দেখাশোনা করছিল। স্বপ্না দিদি এতটা খুশি ছিল যেন তারই মেয়ের জন্ম হয়েছে। 2 মাস কোনো রকমে পার হওয়ার পরে কংসের ভিতরের পশু আবার জেগে উঠল। এবার সে স্বপ্না দিদি আর আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল আর বলতে লাগলো যতক্ষণ ছেলে না হবে আমি শান্তি পাবো না, আর সেটাও আমি একে দিয়েই আদায় করব। আমি কান্না করতে লাগলাম, চিৎকার করতে থাকলাম। আমি যে কষ্টের মধ্যে দিয়ে পার হয়েছিলাম, তাই আমি আর বাচ্চার জন্ম দিতে চাইতাম না। সেই অল্প বয়সে যে কষ্ট আর ব্যথা আমি সহ্য করেছি, আমার অন্তরাত্মা চাইতো আমি যেন নিজেকে শেষ করে নেই। কয়েক মাস পরেই আমি আবার প্রেগনেন্ট হয়ে গেলাম। এইবার আমি কান্না করতে করতে সময় পার করে দিলাম। ডাক্তার আমাকে দেখেই বলতে লাগলেন এই মেয়ের মধ্যে এতটা শক্তি নেই যে এ বছর বছর বাচ্চা জন্মাতে পারবে। প্রথম বাচ্চাটার সময় খুব কষ্টে আমরা এর জীবন বাঁচাতে পেরেছিলাম, কিন্তু কিছু মানুষ মানুষরূপী জানোয়ার হয়, যারা বাইরে থেকে তো মানুষের মতো, কিন্তু ভেতরে ভেতরে পুরো জানোয়ার। এরা এটাও ভাবে না যে মেয়ের বয়স কত, বিয়ে আর সম্পর্ক কোন বয়সে বানানো উচিত, আর তার সাথে কী ধরনের ব্যবহার করা উচিত। অনেক মেয়েদের হয়তো 16-17 বছর বয়সে বিয়ে হয়, কিন্তু তাদের স্বামীরা তাদের সাথে এরকম ব্যবহার করে না যেরকমটা কংস আমার সাথে করত। মনুষ্যত্ব আর ভালোভাবে কথা বলা কী জিনিস সেটা সে জানতই না। দ্বিতীয়বারও আমি মেয়েরই জন্ম দিলাম। দ্বিতীয় মেয়ের জন্মের পরে ডাক্তার পরিষ্কার করে দিলেন যে এ আর বাচ্চার জন্ম দিতে পারবে না, না হলে হয় এ বাঁচবে না আর না হলে বাচ্চা বাঁচবে না। শাশুড়ি মহিলা ডাক্তারকে বললেন এর যাতে বাচ্চা না হয় সেই অপারেশন আপনি করে দিন, এই মেয়েটার জীবনের কিছুই যেন না হয়। আমাকে শাশুড়ি রূপে ভগবান এমন একজন ভালো মা দিয়েছেন। কংস দ্বিতীয়বারও মেয়ে দেখে রেগে আরও বেশি অস্থির হয়ে গেছিল। সে বলতে লাগলো আমার কি লাভ হলো এই মেয়েকে বিয়ে করে? এ তো আমাকে একটা ছেলে অবধি দিতে পারলো না। এখন তো এই মেয়ে ছেলে জন্মানোর যোগ্যই থাকলো না। সেই সময়ই আমি জানতে পারলাম যে সে কোনো তৃতীয় মেয়ের চক্করে পড়েছে আর তাকে বিয়েও করে নিয়েছে, আর নিজেদের জন্য একটা আলাদা ঘরও কিনে নিয়েছে। সেই মহিলাও সেই রকম ছিল। এখন কংস খুবই কম বাড়িতে আসতো। আমার 2 মেয়েকেই স্বপ্না দিদি লালন পালন করছিল। এখন আমি শান্তিতে ছিলাম যে আমার জীবন ওই কংস নামের পশুর হাত থেকে বেঁচে গেছে। আমি আবারও স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমি 20 বছর বয়সে 10 পাস করলাম, আর 25 বছর হতে হতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিলাম। পুরো ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট পজিশন পেয়েছিলাম। এই কারণে সরকারের তরফ থেকে আমি 5 লাখ টাকা পুরস্কার পেয়েছিলাম। সেই 5 লাখ টাকা দিয়ে আমি কিছু সেলাই মেশিন কিনে বাড়িতেই একটা সেলাই সেন্টার খুলে নিয়েছি, কেননা আমার সতীন স্বপ্না দিদি খুব ভালো সেলাই জানতো।
কিছু মহিলাকেও সেলাইয়ের কাজে নিয়েছি। আমার মেয়েরা একটা ভালো স্কুলে পড়তে শুরু করেছে, কিন্তু তারা আমাকে দিদি বলতো, আর মা তারা আমার সতীন স্বপ্না দিদিকে বলতো। যে কাপড় আমরা সেলাই করতাম সেগুলো গৌতম শহরের একটা দোকানে দিয়ে আসতো, যার ফলে আমাদের ভালোই একটা ইনকাম হতে শুরু করেছিল। একদিন গৌতম আমাকে বলতে লাগলো যে তুমি কংসের থেকে ডিভোর্স নিয়ে নাও। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, কেন? ও বলতে লাগলো, তোমারও বাঁচার অধিকার আছে। আমি বললাম, ডিভোর্স নিয়ে আমি কোথায় যাব? কে আমাকে বিয়ে করবে? আমার দুটো মেয়ে আছে, আর এরপরে আমার আর কোনো সন্তানও হবে না। তার থেকে এটাই ভালো যে আমি ওর নামেই বাকি জীবন কাটিয়ে দেই। গৌতম বলল, আমি করব তোমাকে বিয়ে? ওর কথাটা এমন ছিল যে আমি হঠাৎ করেই চমকে উঠে ওর দিকে তাকালাম। এরপরে আমি বললাম, গৌতম, তুমি আমার ব্যাপারে সব কিছুই জানো। তুমি কেন নিজের জীবন নষ্ট করতে চাইছো? আমি আমার এই জীবনেই খুশি আছি। আমার কোনো পুরুষের দরকার নেই। আমি নিজেই কাজ করছি, সংসার চালাচ্ছি। মা রূপে আমার শাশুড়ি আছেন, আর দিদি রূপে স্বপ্না দিদি আছে। আমার মেয়ে আছে। আমার কোনো জিনিসেরই অভাব নেই। গৌতম বলতে লাগলো, কিন্তু আমি খুশি না। আমি ছোটবেলা থেকে একটা মেয়েকেই ভালোবেসেছি, আর সেটা তুমি। আমার কিছুই যায় আসে না যে তোমার আগে থেকে দুটো মেয়ে আছে, আর এটা নিয়েও কিছু যায় আসে না যে তুমি আমাকে কোনো সন্তান দিতে পারবে না, আর না তো আমি কখনো এই কথাটা নিয়ে তোমাকে কথা শোনাবো। তারপরে আরও বলতে লাগলো, পুরুষ মানেই শুধু কংসের মতো হয় না, আমাকে একবার পরীক্ষা করে দেখো। এই কথাটা আমি আমার শাশুড়ি আর স্বপ্না দিদির কাছে বলে দিলাম। আমার শাশুড়ি বলতে লাগলেন, কংস তো এখন এখানে আসেই না, কিন্তু তুমি যুবতী মেয়ে, তোমার বয়স আর কতই বা হয়েছে, এই 26 বছর। তোমার সামনে সারা জীবন পড়ে আছে। তুমি কেন নিজের জীবন নষ্ট করবে? যদি সেই ছেলে সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে কংসকে বলে আমি ডিভোর্স করিয়ে দেব। ওর ছেলে চাই, যেটা ও ওর তৃতীয় স্ত্রীর থেকে পেয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আমার শাশুড়ি কংসের থেকে আমাকে ডিভোর্স করিয়ে দেন। এরপরে আমার বিয়ে গৌতমের সাথে হয়ে গেছে। আমি চাইতাম যে আমি আমার মেয়েদেরকেও সাথে নিয়ে যাব, কিন্তু স্বপ্না দিদি কান্না করতে লাগলো, আর আমার সামনে হাত জোর করে অনুরোধ করতে লাগলো যে আমারও তো বেঁচে থাকার জন্য কোনো অবলম্বন দরকার। আমি কখনো ভাবিনি যে এই মেয়ে দুটো তোর। আমি সব সময় এদেরকে নিজের সন্তান ভেবেছি, আর এরাও আমাকে নিজের মাই মনে করে। আমি আমার স্বপ্না দিদিকেই নিজের 2 মেয়েকে দিয়ে দিলাম। গৌতম খুবই ভালো মানুষ। ও আমাকে খুব ভালোবাসতো, আমার খেয়ালও রাখতো। ওর বাবা মা তো প্রথম দিকে আমার সাথে ঠিকভাবে কথাও বলতো না, কেননা তারা এই বিয়ে নিয়ে একদমই খুশি ছিলেন না। কিন্তু আমি তাদের খুব সেবা যত্ন করেছি, ফলে এখন তারাও আমাকে ভালোবাসতে শুরু করেছেন। অবাক আমি তখন হলাম যখন 2 বছর পরেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা কিভাবে হলো। পরে আমার শাশুড়ির কাছ থেকে জানতে পারলাম যে তিনি কংসকে শোনানোর জন্য ডাক্তারকে এই কথা বলেছিলেন। পরে তিনি ডাক্তারকে আমার অপারেশন করতে নিষেধ করেছিলেন। এইবার আমি ছেলের জন্ম দিয়েছি। হয়তো এটা গৌতমের ভালোবাসার ফল ছিল, যেটা ভগবান ওকে দিয়েছেন। আজকে আমি নিজের পরিবারের সাথে খুব সুন্দর একটা হাসিখুশি জীবন কাটাচ্ছি। আমি আপনাদের কাছে হাত জোর করে বিনতি করছি যে আপনারা নিজের ছোট আর কম বয়সী মেয়ের উপরে অত্যাচার করবেন না। তাদেরকে কখনোই অল্প বয়সে বিয়ের মতো বন্ধনে আবদ্ধ করবেন না। ধন্যবাদ বন্ধুরা।